আচ্ছা, তো আমরা চ্যাপ্টার 1 কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিসের আমরা আজকে মূলত দ্বিতীয় অংশটা একটু গুরুত্ব বেশি দিব। কারণ শুরুর দিকে যে ইলাস্ট্রেশনগুলো ছিল ম্যাক্সিমাম এই কস্ট এস্টিমেশনের উপরে। এখন দেখব রিগ্রেশন অ্যানালাইসিসের উপরে আজকে। তারপরে কস্ট এস্টিমেশনের একটা ইলাস্ট্রেশন দেখব, ইলাস্ট্রেশন 12। তো এখানে যদি রিকোয়ারমেন্টের দিকে আগে দেখি, কম্পিউট ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড কস্ট অ্যান্ড শো দ্য কস্ট ফর্মুলা হাইলো মেথডে, এটার উপর আমরা অনেকগুলো ইলাস্ট্রেশন করছি। এবং রিকোয়ারমেন্ট বিতে যদি আমি 60,000 ইউনিটস উৎপাদন করতে চাই অক্টোবর মাসে, সেক্ষেত্রে টোটাল কস্ট কত হবে? খুবই কমন প্রবলেম, কারণ এখানে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রোডাকশন ইউনিটস এবং টোটাল কস্ট দেওয়া আছে। আমাদেরকে অক্টোবর মাসে 60,000 ইউনিটসের জন্য কস্ট বের করতে বলা হয়েছে। তো এটা অনেকটা পূর্ববর্তী 11টা ইলাস্ট্রেশনের রিভিউ হবে। আমরা হাইলো মেথড ব্যবহার করতে গেলে শুরুতে আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করব। সেই ক্ষেত্রে ডিফারেন্স ইন কস্ট ডিভাইডেড বাই ডিফারেন্স ইন ইউনিট, এই ফর্মুলা দিয়ে করব। তো ডিফারেন্স ইন কস্ট বের করার সময় হাইয়েস্ট কস্ট থেকে লোয়েস্ট কস্ট এটা বাদ দিব। যেভাবে হাইয়েস্ট ইউনিট থেকে লোয়েস্ট ইউনিট বাদ দিলে আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিট পাবো 4 টাকা প্রতি ইউনিটে। এভাবে যদি আমরা ফিক্সড কস্ট বের করি, তার পরিমাণ 1,16,000 টাকা। এবার কস্ট ফর্মুলা যদি লিখি y ইকুয়াল 1,60,000 প্লাস 4x, 4 দ্যাট মিনস বি এর মান ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আমাদের রিকোয়ারমেন্ট এ প্রথমটা হইল। এবার যদি আমরা 60,000 ইউনিটস যদি উৎপাদন করি, তাহলে এক্স এর মান হবে 60,000, সেই ক্ষেত্রে টোটাল কস্ট হবে 3,56,000। তো এটা এই প্রবলেম এই দাসের অনেকগুলো করা হয়েছে আমাদের। নাম্বার 13টা, নাম্বার 13 একটু ব্যতিক্রম দেখো, সেটা হলো এখানে বলা আছে ফ্যাক্টরি ওভারহেড রেট বের করার জন্য। ফ্যাক্টরি ওভারহেড রেট বের করব। আর এখানে এই নতুন একটা তথ্য দেয়া আছে, সেটা হলো সেমি ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। সেমি ভেরিয়েবল, এইভাবে সেমি ভেরিয়েবল লিখে কস্ট আগের প্রশ্নগুলোতে উল্লেখ করা ছিল না। তো আর কি কি তথ্য দেয়া আছে আমরা একটু দেখে নেই। যে সোয়ান কোম্পানি হ্যাজ সো ফার চার্জড অ্যাকচুয়াল ফ্যাক্টরি ওভারহেড টু প্রোডাকশন সিস্টেম হ্যাজ নট বিন প্রুভড স্যাটিসফ্যাক্টরি and therefore the company has decided to charge factory overhead on the basis of predetermined rates. Accordingly, the following estimates have been made for the next year. তো এখানে আমাদের যে তথ্যগুলো দেয়া আছে যে ফ্যাক্টরি ওভারহেড রেট প্রিডিটারমাইন্ড ওভারহেড রেটের উপর নির্ধারণ করে আমরা ফ্যাক্টরি ওভারহেড রেট চার্জ করব। তো প্রোডাকশনের পরিমাণ দেয়া আছে মাত্র 1500 ইউনিট এবং ডাইরেক্ট লেবার 1,20,000 আওয়ার্স দেওয়া আছে। তার টাকায় দেওয়া আছে 6 লক্ষ টাকা। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এবং ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 75,000 অ্যান্ড 90,000। এখন এখানে যে তথ্যটা আমরা শুরুতে বলছিলাম সেটা হলো যে ওভারহেড তো ফিক্সড দেওয়া আছে, তারপর ভেরিয়েবল দেওয়া আছে। তো এই ইনফরমেশনটা নতুন যে সেমি ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে। আর যখন সেমি ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে, তখন বলা আছে যে 1500 ইউনিট উৎপাদনের জন্য এই সেমি ভেরিয়েবলের ওভারহেড কস্ট 1,40,000 টাকা। আর 2000 ইউনিট উৎপাদনের জন্য এই সেমি ভেরিয়েবল ওভারহেড কস্ট 1,60,000 টাকা। আর আমাদেরকে ফ্যাক্টরি ওভারহেড রেট বের করার জন্য এই যে রেট বের করব, এটার জন্য বেসিস বা ভিত্তি ধরতে বলা হচ্ছে যে ডাইরেক্ট লেবার আওয়ার্স। তাহলে আমাদের ডাইরেক্ট লেবার আওয়ার্স আছে কত আওয়ার্স বলো তো, প্রশ্নটা দেখে কে পারবা? ডাইরেক্ট লেবার আওয়ার্স, হ্যাঁ, 1,20,000 ঘন্টা দেয়া আছে। তাহলে এটা হলো আমাদের এই রেট বের করার বেসিস অথবা ভিত্তি। এই বের করব, আমাদের টার্গেট হলো এই রেটটা বের করব যে ফ্যাক্টরি ওভারহেড রেট কত হবে। তো সেই ক্ষেত্রে যদি ফিক্সড ওভারহেড বা ভেরিয়েবল ওভারহেড দেওয়া থাকতো, এখানেই যদি প্রশ্নটা শেষ হইতো, তাহলে খুবই সহজ ছিল যে ওভারহেডগুলো আমরা সব যোগ করে তারপর আমরা এই যে বেসিস ডাইরেক্ট লেবার আওয়ার 1,20,000 ঘন্টা এটা দিয়ে ভাগ করলে রেট চলে আসতো। কিন্তু সমস্যা হলো যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এবং ভেরিয়েবল ওভারহেড দ্বারাই শেষ করে নেয়, সাথে সেমি ভেরিয়েবলটা দেওয়া আছে। এই কারণে আমাদেরকে আরেকটু কাজ করতে হবে। সেটা হলো যখন আমি একটু অ্যান্সারে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন করি। যখন আমি সেমি ভেরিয়েবল বলি, বলো তো এখানে আরেকটা কি তথ্য আসে? তাহলে সেমি ফিক্সডের একটা প্রশ্ন আসে। অর্থাৎ আমি ভেরিয়েবলকে যদি অর্ধেক বলি যে সেমি ভেরিয়েবল,
তার মানে ওখানে একটা সেমি ফিক্সডের একটা প্রশ্ন থেকে যায়। তো এইটা সমাধান করতে গিয়ে আমরা প্রথমে যেটা আমাদের বের করতে বলছে এটা আমরা আগে লিখি যে ফ্যাক্টরি ওভারহেড রেট যে বের করবো এর ফর্মুলাটা কি হবে। ফর্মুলাটা হলো তাহলে ফ্যাক্টরি ওভারহেড উপরে হবে টোটাল ফ্যাক্টরি ওভারহেড, এই যে টোটাল ফ্যাক্টরি ওভারহেড, আর ভাগ হবে কি দ্বারা, ভাগ হবে বেস দ্বারা। বলো তো আমাদের এই প্রশ্নে বেস কি দেয়া আছে? হ্যাঁ, ডাইরেক্ট লেবার আওয়ার দেওয়া আছে। তার মানে এর মধ্যে একটা তথ্য আমাদের জানা আছে যে ডাইরেক্ট লেবার আওয়ার বেস 1,20,000 ঘন্টা। আচ্ছা, আমাদেরকে বের করতে হবে ফ্যাক্টরি ওভারহেড রেট। তো আমরা ফ্যাক্টরি ওভারহেড লিখছি, কিন্তু এখানে একটা টোটাল শব্দ যোগ করা আছে। বলো তো ফ্যাক্টরি ওভারহেডের সাথে টোটাল শব্দটা আছে কি জন্য? এখানে এখানে ফিক্সড ওভারহেড আছে, ভেরিয়েবল ওভারহেড আছে, আবার সেমি ভেরিয়েবলের প্রশ্ন আসছে। তো এই জন্য আমাদের টোটাল ফ্যাক্টরি ওভারহেডটা ক্যালকুলেশন করতে হবে। তো আমরা এইটা স্পেস রাখলাম, অ্যান্সারটা বের করব ওয়ার্কিংসগুলো করার পরে। তাহলে আমরা প্রথমে ওয়ার্কিংসটা করি, যে ১ নম্বর ওয়ার্কিংস, এগুলো সব ওয়ার্কিংসের মধ্যে। আমাদের অ্যান্সার কিন্তু এখানে শেষ হবে যে মানগুলো বসাবো এবং একটা রেট বের হবে। তো তার আগে ওয়ার্কিংস করতে হবে টোটাল ফ্যাক্টরি ওভারহেড বের করার জন্য। তাহলে প্রথমে আমরা সেমি ভেরিয়েবল ওভারহেড বের করি, সেমি ভেরিয়েবল ওভারহেড। আচ্ছা, শুরুতে আমরা সেমি ভেরিয়েবল ওভারহেডের মধ্যে গেলাম কি জন্য? কারণ এখানে প্রশ্নের মধ্যে যে রেঞ্জ দেওয়া আছে যে ১৫০০ ইউনিট এবং ২০০০ ইউনিটের জন্য এই প্রোডাকশনের রেঞ্জগুলো দেওয়া আছে সেমি ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেডের জন্য। তো এই কারণে আমরা এই রেঞ্জ অনুযায়ী যে হাইয়েস্ট ইউনিট 2000 এবং লোয়েস্ট 1500 ইউনিটস, তাহলে এটা দ্বারা আমরা সেমি ভেরিয়েবল ওভারহেড পার ইউনিট পাইলাম প্রতি ইউনিটে 40 টাকা। একটু খেয়াল করো, আমরা কিন্তু এই অংশটা আগে করছি যে ভেরিয়েবল ওভারহেড পার ইউনিট। এই এতটুকু লেখার জন্য মানে আমরা ওভারহেডের জায়গায় এতক্ষণ অন্যান্য ইলাস্ট্রেশনগুলোতে কস্ট লিখতাম যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এই ফর্মুলাটাই কিন্তু আমরা ব্যবহার করছি, ডিফারেন্স ইন কস্ট, ডিফারেন্স ইন ইউনিট। কিন্তু এখানে এই কস্টের জায়গায় ওভারহেডটা আসছে আর এই সেমিটা যুক্ত হয়েছে, যেহেতু এই তথ্যগুলো সেমি ভেরিয়েবলের সাথে দেয়া আছে। তাহলে আমরা সেমি ভেরিয়েবল ওভারহেড পার ইউনিট পাইলাম 40 টাকা পার ইউনিট। এবার আমরা সেমি ফিক্সড ওভারহেড, আমি আগেই বলছিলাম যখন সেমি ভেরিয়েবলটা দেওয়া থাকে তখন একটা প্রশ্ন আসে যে সেমি ফিক্সডের, তখন সেমি ফিক্সড ওভারহেডটা কত হবে। একই ফর্মুলা যেটা আমরা হাইলো মেথডে ব্যবহার করছিলাম, যে টোটাল কস্ট অ্যাট লো লেভেল প্রোডাকশন ইউনিটস অ্যাট লো লেভেল, অর্থাৎ এখানেও যদি লো লেভেল ব্যবহার করি তাহলে কস্টের ক্ষেত্রে আমরা লো লেভেলটা ব্যবহার করব। এবার যদি আমি মানগুলো বসাই, যে লো লেভেলে টোটাল কস্ট হলো 1,40,000 আর লো লেভেলে প্রোডাকশন ইউনিটস হলো 1,500, আর এই যে 40 পার ইউনিট এটা তো এইমাত্র বের করলাম, তাহলে সেমি ফিক্সড ওভারহেড আছে 80,000 টাকা। বলো তো আমাদের যে ফর্মুলাটা আছে ফ্যাক্টরি ওভারহেড রেট, সেখানে কি সেমি ভেরিয়েবল ওভারহেড বা সেমি ফিক্সড ওভারহেড ব্যবহার হবে নাকি টোটাল ওভারহেড ব্যবহার হবে? টোটাল ওভারহেড ব্যবহার হবে, ঠিক আছে। তাহলে আমরা আংশিকভাবে সেমি ভেরিয়েবলটা জানলাম, সেমি ফিক্সডটা জানলাম। আচ্ছা, এবার আমরা আর একটু সামনে যাই, 3 নম্বর ওয়ার্কিংস, টোটাল ভেরিয়েবল ওভারহেড। বলো তো টোটাল ভেরিয়েবল ওভারহেড জানতে গেলে ভেরিয়েবল ওভারহেডের সাথে সেমি ভেরিয়েবল অংশটা যুক্ত করতে হবে, তাহলে আমি ভেরিয়েবলের টোটালটা পাবো। আচ্ছা, তাহলে ভেরিয়েবল ওভারহেড দেওয়া আছে কত টাকা? 90,000 টাকা, বরাবর 90,000। আর সেমি ভেরিয়েবলের কিভাবে হবে? যে 1500 ইউনিটের জন্য 1500 ইউনিট যে 1,500, অর্থাৎ যেখানে আমরা লো লেভেল দিয়ে বের করছি 1500 ইউনিটের জন্য, তো সেই ক্ষেত্রে 40 টাকা করে এখানে আসে 1,50,000 টাকা। একইভাবে এবার টোটাল ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড ওভারহেড যদি আমরা বের করি, সেই ফিক্সডের সাথে আবার সেমি ফিক্সড যুক্ত হবে, তখন ফিক্সড প্রশ্নে দেয়া আছে 75,000 টাকা আর সেমি ফিক্সড এইমাত্র বের করছি 80,000 টাকা। সেমি ফিক্সড 80,000 বের করলাম কোথায়? এই যে সেমি ফিক্সড ওভারহেড 80,000 টাকা। আর 75,000 কোথায় দেওয়া আছে দেখো, এই যে 75,000, এই যে ফিক্সড ওভারহেড 75,000 টাকা প্রশ্নে দেওয়া আছে। আর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 90,000 টাকা এই শুরুতে এখানে দেওয়া ছিল। তাহলে আমরা এই 90,000 এখানে বসাইলাম আর ফিক্সড 75,000 বসাইলাম এবং সেমি ফিক্সডটা যোগ করলাম,
তাহলে টোটাল ফিক্সড ওভারহেড পাওয়া গেল 1,55,000, টোটাল ভেরিয়েবল ওভারহেড পাওয়া গেল 1,50,000। তাহলে এবার আমরা বের করব টোটাল ফ্যাক্টরি ওভারহেড। এখানে কোনো ফিক্সড এবং ভেরিয়েবল আলাদা নাই, দুইটাই যুক্ত হবে। তাহলে 1,50,000 আসছে টোটাল ভেরিয়েবল, 1,55,000 আসছে টোটাল ফিক্সড। তাহলে 3,05,000 টাকা হলো টোটাল ফ্যাক্টরি ওভারহেড। এবার আমরা শুরুর ফর্মুলাটার মধ্যে যদি বসাই যে 3,05,000 টোটাল ফ্যাক্টরি ওভারহেড আর ডাইরেক্ট লেবার আওয়ার্স 1,20,000 ঘন্টা, তাহলে আমাদের রেট আসে 2 টাকা 54 পয়সা পার ডাইরেক্ট লেবার আওয়ার, DHL। যেহেতু ভিত্তি এটা দেওয়া ছিল, তাহলে এটার ভিত্তিতে আমরা রেটটা বের করব 2 টাকা 54 পয়সা। আচ্ছা, এবার আমরা রিগ্রেশন অ্যানালাইসিসে যাব। আমরা এই অধ্যায়ের শুরুর ক্লাসে, যারা পাও নাই রেকর্ডিংটা দেখে নিও, রিগ্রেশন অ্যানালাইসিসে বলছিলাম যে দুইটা চলক থাকবে, একটা চলকের প্রভাব আরেকটা চলকের উপরে পড়বে। আমরা এক্সাম্পল দিছিলাম যে রেকলেস ড্রাইভিং, অর্থাৎ যে অসতর্কভাবে গাড়ি চালায় তার ক্ষেত্রে সড়ক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি। আবার পণ্যের ক্ষেত্রে বলছিলাম যে সমস্ত পণ্যের বিজ্ঞাপন বেশি হবে ওই সমস্ত পণ্যের বিক্রয়ের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে বলো তো, আমি ড্রাইভিংয়ের ক্ষেত্রে সড়ক দুর্ঘটনা আগে আসবে নাকি অসতর্কভাবে গাড়ি চালানো এই কথাটা আগে আসবে? কোনটা আগে হবে? গাড়ি চালানো। আচ্ছা, বিজ্ঞাপন আগে নাকি বিক্রয় বৃদ্ধি আগে? কোনটা আগে হবে? বিজ্ঞাপন আগে। হ্যাঁ, যে তাহলে আমাদের যেটা আগে হবে ওইটার মানকে আমরা এক্স ধরবো, আর যেটা ফলাফল হবে ওইটার মানকে ওয়াই ধরবো। তার মানে রেকলেস ড্রাইভিং যদি এক্স হয়, সড়ক দুর্ঘটনা হবে ওয়াই। বিজ্ঞাপন যদি এক্স হয়, তাহলে বিক্রয় হবে ওয়াই। তার মানে দুইটা চলকের কথা আমরা বলছি যে একটার প্রভাব আরেকটার উপরে পড়বে। এই রিগ্রেশন অ্যানালাইসিসে আমাদের কাজ মূলত সমীকরণ দাঁড় করানো। খেয়াল করো, আমাদের পুরো অধ্যায়টার সামারিটা কিন্তু একটা ইকুয়েশন দাঁড় করানোর মাধ্যমে। যেমন এর আগের যে ইলাস্ট্রেশনগুলো ছিল কস্ট এস্টিমেশনের মধ্যে, সেখানে আমাদেরকে বলছে কস্ট ফর্মুলা, কস্ট ইকুয়েশন আপনারা দাঁড় করান, ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করে। তো আমরা কি করলাম যে ওয়াই ইকুয়াল এ প্লাস বি এক্স, এরকম একটা সমীকরণ আমরা দাঁড় করেছি। তো এখানেও আমাদেরকে সমীকরণ দাঁড় করানোর জন্য বলা হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই রুলটা ব্যবহার করব যে রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই, অর্থাৎ এক্স অন ওয়াই, যদি এটা বলা থাকে যে এক্স এর প্রভাব পড়বে ওয়াই এর উপরে, তখন সমীকরণটা হবে এইরকম। তো এই ক্ষেত্রে মনে রাখার জন্য বলো তো, আমরা অনের জায়গায় যদি ইকুয়াল দিয়ে দিই, বলো তো ইকুয়ালের পূর্বে কে আছে? এক্স। আর ইকুয়ালের পরে কে আছে? হয়। এবার এই ইকুয়ালকে টেনে এই জায়গায় নিয়ে আসো। তার মানে ইকুয়ালের বাম পাশে সমস্ত এক্স সংক্রান্ত তথ্য হবে, আর ইকুয়ালের ডান পাশে ওয়াই সংক্রান্ত তথ্য হবে। এবার বাকি থাকলো আর এর মান, কোরিলেশন। কোরিলেশন মানে এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক, কোরিলেশন। সেখানে ব্যবহার হবে সিগমা, এই যে সিগমা ব্যবহার হবে। এখন এখানে সিগমা এক্স আছে উপরে, সিগমা ওয়াই আছে বা নিচে। তাহলে এটা আমরা মনে রাখবো কিভাবে? বাম পাশে যে এক্স আছে এটা যাবে উপরে, আর ডান পাশে যে ওয়াই আছে এটা যাবে নিচে। তাহলে এই ফর্মুলাটা আমাদের মুখস্থ করার জন্য খুব বেশি কষ্ট আমাদের করতে হবে না। তাহলে এই ফর্মুলা আমরা কেন এভাবে লিখবো? যেহেতু এক্স অন ওয়াই বলা আছে, তাহলে এক্স এর প্রভাব ওয়াই এর উপরে পড়বে। যখন আমরা বলবো এটা, তখন এই সমীকরণ দিয়ে আমরা এই সমীকরণটা ব্যবহার করে আমরা রিগ্রেশন ইকুয়েশনটা তৈরি করব। আর যদি ওয়াই অন এক্স বলে, এখন বলো তো ইকুয়ালের বাম পাশে কি থাকবে? ওয়াই মাইনাস ওয়াই বার, ঠিক আছে? আর ডান পাশে এক্স থাকার কারণে এখানে হবে এক্স মাইনাস এক্স বার। আচ্ছা, বলো তো এবার মাঝখানে কি হবে? কোরিলেশন আর, হ্যাঁ, উপর হবে সিগমা ওয়াই, নিচে হবে সিগমা এক্স। ফাইন, এই যে সিগমা ওয়াই বাই সিগমা এক্স। আশা করি এই সমীকরণটা পারবো। এবার আমরা ইলাস্ট্রেশন 14-এ যাব। অ্যারিথমেটিক মিন অফ এক্স ভেরিয়েবলস 48। তাহলে বলো তো 48 কিসের মান? এক্স বারের মান, ঠিক আছে? এক্স বারের মান। কেন এক্স বারের মান? এই যে অ্যারিথমেটিক মিন বলা আছে,
বলো তো মিন দ্বারা কাকে বোঝানো হয় স্ট্যাটিস্টিক্সে? এক্স বার বা গড়কে বা অ্যাভারেজকে বোঝানো হয়। তাহলে বলো তো 55 কিসের মান? ওয়াই বারের মান। ঠিক আছে, ওয়াই বারের মান, ওয়াই বারের মান। আচ্ছা, যেহেতু মিন শব্দটা একবারই ব্যবহার করছে, এটা এক্স ভেরিয়েবলের জন্য থাকবে এবং ওয়াই ভেরিয়েবলসের জন্যও থাকবে। আচ্ছা, দেয়ার ভেরিয়েন্সেস আর 16 অ্যান্ড 25। ভেরিয়েন্সেস, বলো তো পরিসংখ্যানে ভেরিয়েন্স বোঝানোর জন্য কি ব্যবহার হবে, সিগমা নাকি সিগমা স্কোয়ার? ভেরিয়েন্সেস বোঝানোর জন্য সিগমা স্কোয়ার ব্যবহার হয়, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বোঝানোর জন্য সিগমা ব্যবহার করা হয়। মনে পড়ছে সবার? বলো, ভেরিয়েন্স বোঝানোর জন্য কি ব্যবহার করা হয়? স্কোয়ার। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বোঝানোর জন্য সিগমা ব্যবহার। হ্যাঁ। তাহলে বলো তো আমাদের রিগ্রেশন ইকুয়েশনের মধ্যে সিগমা স্কোয়ারের ব্যবহার আছে না শুধু সিগমার ব্যবহার আছে? শুধু সিগমার ব্যবহার। আচ্ছা, আমাদেরকে তাহলে এখানে সিগমা স্কোয়ারের মান দেওয়া আছে, আর এখানে দুইটা দেওয়া আছে, সিগমা স্কোয়ার সিগমা স্কোয়ার, একটা হবে এক্স এর আর একটা হবে ওয়াই। আচ্ছা, আর কি তথ্য দেওয়া আছে? দ্য কোএফিসিয়েন্ট কোরিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই ইজ প্লাস 0.80। বলো তো 0.80 কিসের মান? হারের মান। অনেক ধন্যবাদ। তো আমরা রিকোয়ারমেন্ট এতে বলা আছে কনস্ট্রাক্ট দ্য টু কোরিলেশন ইকুয়েশনস। এটা আমরা সমীকরণটা দাঁড় করাবো। দুইটা ইকুয়েশনসই বলছে। টু কোরিলেশন ইকুয়েশনস মানে এই যে এক্স অন ওয়াই, আরেকটা বের করতে হবে ওয়াই অন এক্স, দুইটাই বের করব। আর রিকোয়ারমেন্ট বিতে এটা কি বলছে আমরা পরে আসতেছি, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ওয়াই, ওয়াই এর মান বের করতে হবে। যদি এক্স এর মান কত হয়, এক্স এর মান যদি 20 হয় তখন ওয়াই এর মান কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে রিকোয়ারমেন্ট বি করতে গেলে আগে আমাদেরকে সমীকরণ দুইটা দাঁড় করাইতে হবে। আচ্ছা, তাহলে আমরা সমীকরণ দাঁড় করানোর আগে মানগুলো আমরা ঠিক করে নিই। যে এই যে 48 এটা হলো এক্স বারের মান, তারপরে 55 এটা ওয়াই বারের মান। ঠিক আছে, তাহলে সিগমা স্কোয়ার, সিগমা স্কোয়ার এক্স এর মান যদি 16 হয়, তাহলে বাম পাশের স্কোয়ারটা ডান পাশে গেলে কি হবে বলো তো? রুট ওভার। তার মানে সিগমা এক্স এর মান হবে 4, এইভাবে সিগমা ওয়াই এর মান হবে 5, আর আর এর মান হলো 0.8। আশা করি এই মানগুলো বুঝতে পারছো। এবার আমরা মানগুলো সমীকরণের মধ্যে বসাবো। তাহলে এক্স অন ওয়াই, তাহলে বাম পাশে এক্স এর তথ্যগুলো যাবে, ডান পাশে ওয়াই এর তথ্যগুলো যাবে। এবার মানগুলো আমরা বসাই। মান বসাইতে পারবো সকল, শুধু এক্স আর ওয়াই থাকবে। বলো তো এক্স আর ওয়াই চলক হিসেবে থাকবে, এদের মান বসবে না কেন? হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ চলক থাকতে হবে তো। এদের মান বসাবো তো, যখন মান বের করতে বলবে তখন এদের মান, বাকি মানগুলো আমরা বসাই। আর এর মান বসাই 0.8, এবার সিগমা এক্স এর মান 4 বসাইলাম, সিগমা ওয়াই এর মান 5, ওয়াই বারের মান 55। এই মানগুলো বসাইলে আমরা ক্যালকুলেশন করলে আমরা সমীকরণটা পাবো এক্স ইকুয়াল 12.8 প্লাস 0.64 ওয়াই। আচ্ছা, এইভাবে যদি ওয়াই অন এক্স বের করি আমরা আর মানগুলো বসাই, তাহলে সমীকরণটা আসে ওয়াই ইকুয়াল 7 প্লাস এক্স। বলতো কয়টা সমীকরণ আসছে এখানে? দুইটা। তাহলে এই দুইটা সমীকরণ আমরা বের করলাম। এখন বলো, আমি নং দিয়ে দিলাম, 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ। এখন আমার প্রশ্নের একটা উত্তর দাও, যে আমার হাতে যদি এই ওয়াই এর মান থাকে আর আমি এক্স এর মান যদি জানতে চাই, তখন কোন সমীকরণ ব্যবহার করব, 1 নং না 2 নং? আমি আবার বলি, আমার হাতে যদি ওয়াই এর মান থাকে আর এক্স এর মান যদি জানতে চাই, তখন কোন সমীকরণ ব্যবহার করব, 1 নং না 2 নং?
এক নং। এক নং। ওয়াই এর মান থাকে মানে ওয়াই এর মান আমি বসাবো। আমি জানতে চাই এক্স এর মান। তাহলে যার মান জানতে চাই বলো তো সে সমীকরণের বাম পাশে থাকে না ডান পাশে? বাম পাশে থাকে। বাম পাশে থাকে। যার হ্যাঁ, যার মান আমরা জানতে চাই তাকে আমরা সবসময় চলক হিসেবে সমীকরণের কোন পাশে নিয়ে যাই? ইকুয়ালের বাম পাশে। যেমন আমি ওয়াই এর মান বের করব, ওয়াই বাম পাশে নিয়ে রাখবো। এক্স এর মান জানতে চাইলো আমার কাছে, এক্স বাম পাশে নিয়ে যাব। ক এর মান জানতে চাই, ক বাম পাশে নিয়ে যাব। মানে যার মান জানতে চাইবো তাকে আমরা বাম পাশে নিয়ে যাব, আর যার মান বসাবো সে থাকবে ডান পাশে। তাহলে আমি বলছিলাম যে আমার হাতে ওয়াই এর মান আছে, তার মানে ওয়াই এর মানটা বসাইতে হবে। তাহলে ওয়াই আছে ডান পাশে, আর আমি জানতে চাই কিসের মান? এক্স এর মান। তার মানে এক্স এর মান যেহেতু জানতে চাই তাহলে এক্স থাকবে বাম পাশে। তার মানে আমাকে ১ নং সমীকরণ ব্যবহার করতে হবে। আচ্ছা বলো তো, আমার হাতে যদি এক্স এর মান থাকে আর ওয়াই এর মান জানতে চাই তখন কোন সমীকরণ বসবে? ১ নং না ২ নং? ২ নম্বর সমীকরণ। এখন প্রশ্নে যদি আসো যে ভ্যালু অফ ওয়াই when the value of x is given as 20, বলো তো এখানে কিসের মান দেয়া আছে আর কিসের মান বের করতে বললো? x এর মান দেয়া আছে আর y এর মান বের করতে হবে। তাহলে বলো কোন সমীকরণ ব্যবহার করবে এখন? এই প্রথমটা না দ্বিতীয়? ২ নম্বর। তাহলে ২ নম্বর সমীকরণ y ইকুয়াল 7 প্লাস এক্স। তাহলে x এর মান বসাই দিলাম 20, y এর মান আসলো 27। তাহলে এখানে আমরা যে চলক হিসেবে দুইটা এক্স আর ওয়াই ব্যবহার করলাম, এক্স এর মানের দ্বারা ওয়াই এর মানটা আমরা জানতে পারলাম। এই কাজগুলো আমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স এবং ফোরকাস্টিং এর ক্ষেত্রে প্রয়োজন হবে। অর্থাৎ এই সমীকরণ, এখানে তো আমরা সমীকরণ বলতেছি ওয়াই ইকুয়াল 7 প্লাস এক্স, এটা একটা মেশিনের নাম, এটা একটা যন্ত্রের নাম, যেটার মধ্যে তুমি এক্স এর তথ্য যদি ইনপুট দাও তাহলে ওয়াই এর তথ্য তুমি পেয়ে যাবে। এটা এমন একটা যন্ত্র, এই যন্ত্রটাকে আমরা এখানে সমীকরণ নামে ডাকতেছি। আর প্রথম সমীকরণে যদি দাও তখন তুমি ওয়াই এর মান দিলে এক্স এর মান তুমি পাইবা। আচ্ছা, এইভাবে আমরা ইলাস্ট্রেশন 15টাও একটু দেখব। আমি প্রশ্ন রাখবো প্রথমেই। বলো তো এখানে কয়টা সাবজেক্ট আছে? 2টা সাবজেক্ট। তো একটা সাবজেক্ট, হ্যাঁ 2টা সাবজেক্ট, ম্যাথমেটিক্স এবং ইকোনমিক্স। আচ্ছা, আর যে তথ্যগুলো দেওয়া আছে বলো তো, আমি যদি ম্যাথমেটিক্সকে এক্স ধরি তাহলে এক্স বারের মান কত? 48। আচ্ছা বলো তো, আচ্ছা ইকোনমিক্সকে যদি ওয়াই ধরি তাহলে সিগমা ওয়াই এর মান কত? সিগমা ওয়াই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে সিগমা। হ্যাঁ, এই যে সিগমা ওয়াই মানে এই যে এটা সিগমা ওয়াই 5, তাহলে সিগমা এক্স হলো 4। ঠিক আছে। আচ্ছা, এটা হলো এক্স বারের মান, এটা হলো ওয়াই বারের মান। বলতো 0.8 কিসের মান? আর তো এখানে ড্র দ্য টু লাইনস অফ রিগ্রেশন, ড্র টু লাইনস অফ রিগ্রেশন। তো টু লাইনস অফ রিগ্রেশন মানে কি এইভাবে দুইটা দাগ টেনে রাখবো নাকি দুইটা সমীকরণ বের করব? দুইটা সমীকরণ বের করব। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দুইটা সমীকরণ যদি বের করি আগে মানগুলো লিখি, তাহলে চলক ধরলাম, কারণ বারবার ম্যাথমেটিক্স শব্দ ইকোনমিক শব্দ এত বড় শব্দ লেখার তো সময় আমাদের নাই। চলক ধরলাম একটা এক্স আর একটা ওয়াই, এভাবে মানগুলো বসানো হইলো এক্স বার ওয়াই বার সিগমা এক্স সিগমা ওয়াই আর এর মান। এবার আমরা আহ, দুইটা সমীকরণ মানে টু লাইনস অফ রিগ্রেশনস মানে টু ইকুয়েশনস অফ রিগ্রেশন, তাহলে দুইটা ইকুয়েশন বের করলাম। এক্স ইকুয়াল 12.8 প্লাস 0.64 ওয়াই, এভাবে আরেকটা পেলাম ওয়াই ইকুয়াল 7 প্লাস এক্স। রেজাল্ট একই রকম আসছে যেহেতু মান একই রকম, শুধু সাবজেক্টটা ভিন্ন। এবার বিটা দেখবো আমরা, এস্টিমেটেড মার্কস ইন ম্যাথমেটিক্স। বলো তো ম্যাথমেটিক্সকে আমরা এক্স ধরছি না ওয়াই ধরলাম? কার মনে আছে কিনা? এক্স। আর ইকোনমিক্সকে ওয়াই ধরলাম।
তাহলে এস্টিমেটেড মার্কস ইন ম্যাথমেটিক্স হু স্কোর্ড 50 মার্কস ইন ইকোনমিক্স, যে ইকোনমিক্সে 50 পাইছে তার ম্যাথমেটিক্সে নাম্বার কত? তাহলে সমীকরণ কোনটা হবে এখান থেকে বলো, প্রথমটা না দ্বিতীয়টা? উপরেরটা সমীকরণ হবে, কারণ ওয়াই অর্থাৎ ইকোনমিক্সের মান দেওয়া আছে, আমাকে ম্যাথমেটিক্সের মান জানতে হবে। তাহলে আমরা এই সমীকরণের মধ্যে মানটা বসাই, ওয়াইয়ের মান, এই যে শুধু ওয়াইয়ের মান 50 বসাই দিলাম, তাহলে এক্স এর মান পাওয়া গেল 44.8। অর্থাৎ ইকোনমিক্সে যদি 50 পায় তার মানে সে ম্যাথমেটিক্সে কোরিলেশন অনুযায়ী, সাবজেক্টের সম্পর্ক অনুযায়ী, আগের তথ্য অনুযায়ী সে 44.8 পাবে ম্যাথমেটিক্সে, যদি ইকোনমিক্সে 50 পেয়ে থাকে। আচ্ছা, তাহলে এস্টিমেটেড মার্কস ইন ম্যাথমেটিক্স 44.8। আচ্ছা, এটার মধ্যে নতুন একটা তথ্য আছে, এটা দেখবো আমরা। তারপরে এটা হয়তো ইলাস্ট্রেশন 16টাই শেষ। তোমাদের কাছে প্রশ্ন যাদের আছে তারা একটু বলো তো, প্রশ্ন পাশে রাখছো? তারা দেখো তো ইলাস্ট্রেশন কয়টা আছে এই অধ্যায়ে? 16। হ্যাঁ, এটাই লাস্ট। তাহলে আমরা এই যে তথ্য দেয়া আছে, বলাই আছে, আমাদের চমক ধরতে হবে না। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এক্স আর সেলসে দেয়া আছে ওয়াই, ঠিক আছে? অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটা লাখে দেওয়া আছে আর সেলসটা কোটিতে দেওয়া আছে। আচ্ছা, তাহলে মিন অর্থাৎ এই আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুইটা তথ্য দেওয়া আছে, কোরিলেশন দেওয়া আছে, টু রিগ্রেশন ইকুয়েশনস এটাও আমরা পারবো। ফাইন্ড লাইকলি সেলস when advertisement expenditure is টাকা 25 লাখ। তাহলে এখানে এই রিকোয়ারমেন্ট বিতে আমরা সমীকরণ ব্যবহার করব, বলো তো এক্স অন ওয়াই নাকি ওয়াই অন এক্স? ভালোভাবে বলো। এক্স অন যখন, এক্স অন ওয়াই যখন হয় তখন এক্স কোন পাশে থাকে? ইকুয়ালের বাম পাশে থাকে, ঠিক আছে? কিন্তু আমাদের এখানে জানতে হবে কিসের মান? ওয়াই এর মান জানতে হবে। সেলস হলো ওয়াই এর মান, তাহলে ওয়াই এর মান জানতে হবে, মানে কি ওয়াই বাম পাশে থাকবে আর ডান পাশে এক্স যাবে, ঠিক আছে? আর সেই এক্স এর মান 25 লাখ। যাকে আমরা সমীকরণ পরে ঠিক করব, একটু জিজ্ঞেস করে নিলাম। শীতে হোয়াট শুড বি দ্য অ্যাডভার্টাইজমেন্ট বাজেট ইফ কোম্পানি ওয়ান্টস টু অ্যাটেন্ড সেলস টার্গেট অফ 150 crores? মানে এখানে দুই ধরনের তথ্যই আমাদেরকে জানতে হবে। বিজ্ঞাপন ব্যয় যদি এত টাকা হয়, বিক্রয় কত হবে? আর বিক্রয় যদি 150 কোটি হয় তখন বিজ্ঞাপনের বাজেট কত হবে? অর্থাৎ এক্স দিয়ে ওয়াই জানতেও বলা হয়েছে, আবার ওয়াই দিয়ে আবার এক্স জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? দুইটাই আছে এখানে। তো রিকোয়ারমেন্ট বি এবং সিতে। সর্বশেষ কমেন্ট অন দ্য রিলায়েবিলিটি অফ এস্টিমেটস। এই যে আমরা এস্টিমেটটা করলাম, মানে একটা ইকুয়েশন দাঁড় করাইলাম, তারপরে বিজ্ঞাপনের ব্যয় বসাইলাম, বিক্রয়ের পরিমাণ জানবো, আবার বিক্রয়ের পরিমাণ বসে বিজ্ঞাপন ব্যয় জানবো। এই যে এস্টিমেটগুলো, এগুলো কতটুকু বিশ্বাসযোগ্য, রিলায়েবল, এটা আমরা কমেন্ট করবো এটার উপরে, ডিতে। তাহলে আমরা শুরু করি দুইটা ইকুয়েশন বের করার জন্য, এক্স বার ওয়াই বার, সিগমা এক্স সিগমা ওয়াই এবং আর এর মান। তো এটা অনুযায়ী আমরা প্রথমে ইকুয়েশন দুইটা দাঁড় করাই। এক্স অন ওয়াই যদি বের করি তাহলে সমীকরণ আসে এক্স ইকুয়াল 0.80 প্লাস 0.16 ওয়াই, এবং ওয়াই অন এক্স যদি বের করি, দুইটা সমীকরণ আমরা পাইলাম। আচ্ছা, তাহলে দুইটা সমীকরণ একটু দেখো, ক্যালকুলেশনগুলো যেহেতু আমরা পারবো, এক্স ইকুয়াল এই সমীকরণটা, আর 2 নম্বরে ওয়াই ইকুয়াল 40 প্লাস 4x সমীকরণটা। তাহলে আমি এটা 1 নং দিলাম। তোমরা একটু সমীকরণটা দেখে রেখো যে ডান পাশে বাম পাশে সংখ্যা কি আছে, এটা না, চলক আছে কোথায়। 1 নং সমীকরণে x বাম পাশে আছে, আর 2 নং সমীকরণে ওয়াইটা বাম পাশে, ওয়াই এর মান বের। এবার আমরা রিকোয়ারমেন্ট বিতে যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স বসাবো, মানে এক্স এর মান বসাবো সেলসকে এস্টিমেট করার জন্য। তাহলে সেলস হলো ওয়াই, তাহলে আমরা 2 নম্বর সমীকরণ নিব, ওয়াই ইকুয়াল 40 প্লাস 4x। তাহলে x এর মান 25 যদি বসাই তাহলে 140 আসলো। আবার এই ক্ষেত্রে যে এই 140 যেহেতু ওয়াই এর মান, ওয়াই মানে সেলস এর মান,
আর সেলস দেওয়া আছে কোটিতে, তার মানে 140 কোটি, অর্থাৎ 25 লক্ষ টাকা যদি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স হয় সেই ক্ষেত্রে বিক্রয়ের পরিমাণ হবে 140 কোটি টাকা। এইভাবে বিক্রয় যদি 150 কোটি পেতে চাই সেক্ষেত্রে বিজ্ঞাপন ব্যয় কত হবে, এটা বের করার জন্য আমরা বের করব বিজ্ঞাপন ব্যয় করতে হবে 24.8 লাখ। 150 কোটি টাকা বিক্রয় যদি সেলস টার্গেট যদি থাকে, এটা যদি অর্জন করতে হয় তাহলে বিজ্ঞাপন ব্যয় করতে হবে 24.80। এখন এ, বি এবং সি হইল আমাদের। এর আগের ইলাস্ট্রেশনগুলোতে একটা এস্টিমেট করার জন্য বলা হয়েছে, অর্থাৎ এক্স এর মান দেওয়া ছিল, ওয়াই বের করছি, ওয়াই এর মান দেওয়া ছিল, এক্স বের করছি। এই ইলাস্ট্রেশনটায় দুইটাই আছে, এক্স এবং ওয়াই দুইটার মান দেওয়া আছে এবং দুইটার মানই আমরা বের করছি দুইটা সমীকরণ ব্যবহার করে। এবার ডি এর যে এস্টিমেটটা, এটার আমরা ওই যে একটা সারণী আছে ওইটা দেখাইয়া তারপর আমরা এস্টিমেটটা ক্যালকুলেশন করব। এখানে অ্যান্সারটা নিয়ে আসিনি আমরা, যেহেতু এই অংশটা স্ট্যাটিস্টিক্সে ব্যবহার হয়, তো আমরা ওইটা রিলায়েবিলিটি চেক করব স্ট্যান্ডার্ড এরর দ্বারা। ওইটার একটা ইমেজ আমি গ্রুপে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা দেখে নেবে। তো আমাদের এই চ্যাপ্টার 1-এর কস্ট এস্টিমেশন এবং রিগ্রেশন অ্যানালাইসিসের এটা নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বলো। আমরা পরবর্তী ক্লাসে চ্যাপ্টার 2-তে যাব।